হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো এডুকেশন, ক্লাস 12-এর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনায় থাকবে এবছর অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের আমার প্রশ্নটি হলো, কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও কাঠামো সম্পর্কে আলোচনা করো। কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও কাঠামো সম্পর্কে আলোচনা করো। তো আমরা জানি যে আমাদের ক্লাস 12-এ 3টে কমিশন এবং একটা শিক্ষানীতি পড়তে হবে। 3টে কমিশন কী কী? একটি হলো রাধাকৃষ্ণন কমিশন, দ্বিতীয় হলো মুদালিয়া কমিশন এবং তৃতীয় হলো ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। তো এই কোঠারি কমিশন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ করে গেছিল এবং এই সুপারিশ অনুযায়ী পরবর্তী সময়ে আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু এগিয়ে যায়। তো এই কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা শুধু নয়, একেবারে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ স্তরের বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই কমিশন তার বিভিন্ন সুপারিশ করে যায়। তো এখানে আমরা কেবল মাধ্যমিক শিক্ষা সম্পর্কে, অর্থাৎ আমরা জানি যে প্রথমে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপর হচ্ছে কলেজ এবং তারপর বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। এই কটি ধাপের মধ্যে কেবলমাত্র মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন অনুভূত হয়, আর এই উদ্দেশ্যে দেশের শিক্ষার সংস্কারের জন্য প্রথমে রাধাকৃষ্ণন কমিশন, তারপর মুদালিয়া কমিশন এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর জাতীয় যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটি গড়ে তোলার জন্য বিভিন্ন কমিশন নিয়োগ করা হয়। প্রথমে রাধাকৃষ্ণন এবং তারপর মুদালিয়া কমিশন এবং বিভিন্ন কমিটিও নিয়োগ করা হয়। তবে এই সমস্ত কমিশন ও কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষাক্ষেত্রে তেমন পরিবর্তন আসেনি। তাহলে কি বলছে যে এই সমস্ত কমিটি এবং কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশগুলো সুপারিশগুলোর ফলে যে সমস্ত পরিবর্তন আসার কথা সেই সমস্ত পরিবর্তন আসেনি, বা এই সমস্ত কমিশনগুলো ছিল সাধারণত বিশ্ববিদ্যালয় শিক্ষা, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ কেবলমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়। মুদালিয়া কমিশন কেবলমাত্র মাধ্যমিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়, কিন্তু কোঠারি কমিশন সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থার উপরে গুরুত্ব দেয়। তারপর কি বলছে, তাই পরবর্তী সময়ে শিক্ষার সমস্ত দিককে বিচার বিবেচনা ও পর্যালোচনা করার জন্য একটি সুসংহত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই তৎকালীন ভারত সরকার কর্তৃক একটি শিক্ষা কমিশন নিয়োগ করা হয়। তাহলে কি বলা হলো না, 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই ভারত সরকার কর্তৃক একটি শিক্ষা কমিশন নিয়োগ করা হলো, যে কমিশন সমস্ত দিক বিচার বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে। এইবারে কি বলা হচ্ছে যে এই কমিশন 1966 খ্রিস্টাব্দে 31 মার্চ 692 পৃষ্ঠার একটি রিপোর্ট জমা করে। তাহলে 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই এই কমিশন নিয়োগ করা হয় এবং 66 খ্রিস্টাব্দের 31 মার্চ এই কমিশন তার রিপোর্ট পেশ করে, 692 পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করে। অর্থাৎ এই জন্য বলা হয় কোঠারি কমিশনের সময় হচ্ছে 1964 থেকে 66, অর্থাৎ 64 সালে এই কমিশন রিপোর্ট মানে পর্যালোচনা, সমস্ত দিক বিচার বিবেচনা শুরু করে। নিয়োগ করা হয় 1964 সালে, আর 66 সালে অর্থাৎ 2 বছর পরে গিয়ে সমস্ত দিক ভারতবর্ষের সমস্ত জায়গায় ঘুরে সমস্ত দিক বিচার বিবেচনা করে সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে 1966 খ্রিস্টাব্দে 31 মার্চ 692 পৃষ্ঠার একটি রিপোর্ট জমা করে। এই রিপোর্টটির নাম ছিল কি, মানে এই রিপোর্টটি কোন শিরোনামে জমা করে? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে যে কোঠারি কমিশনে কত সাল থেকে কত সাল, কোন সময়, তারিখ, অর্থাৎ 14 জুলাই হচ্ছে নিয়োগ করা হয়, 31 মার্চ হচ্ছে রিপোর্ট পেশ করে, কত পৃষ্ঠার রিপোর্ট সেটাও শর্ট প্রশ্ন আসে, এবং শিরোনাম কী ছিল,
এখান থেকেও শর্ট প্রশ্ন আসে। তারপরে আবার শর্ট প্রশ্ন আসে, এখানে বলা হয়েছে এই কমিশনের নেতৃত্বে ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি, তাই তার নাম অনুসারে এই কমিশনের নাম হয় কোঠারি কমিশন। তাহলে এই কমিশনের যিনি সভাপতি তিনি ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি, তার নেতৃত্বেই এই কমিশন গঠিত হয়। এই কমিশনের সদস্য ছিল মোট 17 জন, অর্থাৎ ডি.এস. কোঠারি সহ এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 17 জন। এখান থেকেও শর্ট প্রশ্ন আসে যে কতজন সদস্য ছিল এবং সভাপতি কে ছিল। এবার কি বলছি, জেপি নায়ক, ডক্টর জেপি নায়ক ছিলেন এই কমিশনের সম্পাদক। এটাও কিন্তু শর্ট প্রশ্ন আসে যে কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন, ডক্টর জেপি নায়েক। এইবার কি বলছে, এই কমিশনের রিপোর্টে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সমস্ত রকমের শিক্ষায় নানা দিক নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। কি না, এই যে কমিশন একেবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সমস্ত দিক নিয়ে আলাপ আলোচনা করে, তবে আইন এবং চিকিৎসাবিদ্যা এই কমিশনের সুপারিশের আওতায় ছিল না। অর্থাৎ আইন এবং চিকিৎসা ছাড়া আর সমস্ত দিকের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করে। এবার কি বলছে, এই কমিশন তার রিপোর্ট তৈরি করার জন্য 12টি টাস্ক ফোর্স এবং 7টি ওয়ার্কিং গ্রুপ তৈরি করে। অর্থাৎ এই কমিশন এই যে রিপোর্ট তৈরি করার জন্য 12টি টাস্ক ফোর্স, অর্থাৎ তার যে কাজকর্ম রিপোর্ট তৈরির যে কাজকর্ম করার জন্য 12টি টাস্ক ফোর্স এবং 7টি ওয়ার্কিং গ্রুপ তৈরি করে। এইবারে এইখানে আমরা কোঠারি কমিশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম। এইবারে হচ্ছে এই কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী সুপারিশ করেছিল, মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম কী সুপারিশ করেছিল সেগুলি সম্পর্কে আমরা জানব। এবারে এখানে বলছে শিক্ষার লক্ষ্য। কমিশনের মতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য যেমন দায়িত্বশীল সুনাগরিক হওয়ার জন্য প্রস্তুত করা, তেমনই মাধ্যমিক স্তরের শিক্ষার উদ্দেশ্য হলো, অর্থাৎ বলছে প্রাথমিক স্তরের উদ্দেশ্য যেমন দায়িত্বশীল সুনাগরিক হওয়ার জন্য প্রস্তুত করা, তেমন মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্য হবে বা উদ্দেশ্য হবে, প্রথমে কি বলছে, সমাজ জীবনে শিক্ষার্থীকে প্রতিষ্ঠিত করা এবং শিক্ষার্থীকে গণতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ করা। অর্থাৎ সমাজ জীবনে শিক্ষার্থী যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং শিক্ষার্থীর মধ্যে যে গণতান্ত্রিক, অর্থাৎ আমাদের দেশ যে গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ করা। তারপর কি বলছে, মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখীকরণ, অর্থাৎ মাধ্যমিক শিক্ষাকে যাতে বৃত্তিমুখী করা যায় এবং নিম্ন মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থীর 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরের 50% শিক্ষার্থী যাতে 1986 খ্রিস্টাব্দের মধ্যে বৃত্তি শিক্ষার সুযোগ লাভ করে তার ব্যবস্থা করা। তাহলে কি, মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখীকরণ এবং নিম্ন মাধ্যমিক স্তরে, অর্থাৎ মাধ্যমিক স্তর কিন্তু দুটো, একটা নিম্ন মাধ্যমিক ক্লাস 8, 9, 10 বা 9, 10টাকে বলা হচ্ছে নিম্ন মাধ্যমিক এবং 11, 12 এই দুটো স্তরকে বলা হয় উচ্চ মাধ্যমিক। তো এই যে দুটো স্তর, এখানে বলছে নিম্ন মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থীর 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরের মোট শিক্ষার্থীর 50% শিক্ষার্থী যাতে 1986 খ্রিস্টাব্দের আগে বৃত্তি শিক্ষার সুযোগ লাভ করে তার ব্যবস্থা করা। তারপর কি বলছে, যে মহিলাদের শিক্ষায় অধিক নজর দেওয়া, যাতে মহিলা ও পুরুষের এই স্তরে শিক্ষার অনুপাত 1:2 হয়। অর্থাৎ মাধ্যমিক স্তরে মহিলা এবং পুরুষের শিক্ষার অনুপাত যাতে 1:2 হয়, অর্থাৎ মহিলা একজন পুরুষ দুজন শিক্ষিত হলে যেন মহিলা একজন শিক্ষিত হয় অন্তত, এই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে। মেয়েদের জন্য পৃথক স্কুল গঠন, তাদের জন্য আংশিক সময়ের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর কি বলছে, গ্রাম ও শহরের ছেলেমেয়ের উভয়ের প্রয়োজন মেটানোর জন্য আংশিক ও পূর্ণ সময়ের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর কি বলছে, যে উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে 10 বছর স্কুল শিক্ষার পর প্রথম বহির্পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা স্থির করবে তার ভবিষ্যৎ জীবনের সে কী শিক্ষা গ্রহণ করতে চায়। শিক্ষার্থীর আগ্রহ, উৎসাহ, যোগ্যতা, রুচি প্রভৃতি বিচার করে তার পরিচালনা ও নির্দেশ দানের ব্যবস্থা থাকবে। অর্থাৎ মাধ্যমিক দিয়ে তারপরে এইচএসে যেমন হচ্ছে ক্লাস 11-এ যখন আমরা উঠি তখন কি না, আমরা আমাদের পছন্দ মতো সাবজেক্ট নিতে পারি। এই যে সুপারিশ কিন্তু কোঠারি কমিশন করে গেছে। এখানে বলা হয়েছে, দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে 10 বছরের স্কুল শিক্ষার পর, অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পরে 10 বছরের স্কুল শিক্ষার পর প্রথম বহির্পরীক্ষা, আমরা মাধ্যমিক পরীক্ষা
দিই হচ্ছে প্রথম বাইরের স্কুলে পরীক্ষা দিই, সেটাই বলছে প্রথম বহির পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা স্থির করবে ভবিষ্যৎ জীবনে কী শিক্ষা গ্রহণ করতে চায়। অর্থাৎ 11-এ গিয়ে ঠিক করবে যে সে আর্টস নেবে না কমার্স নেবে না সায়েন্স নেবে, যেটা নিয়ে পড়তে চায় সেটা নিয়ে সে পড়তে পারবে এবং তার যথাযথ ব্যবস্থা এবং নির্দেশদানের ব্যবস্থা থাকবে। এবার বলছে এই স্তরে 50% শিক্ষার্থীকে পুরো বা আংশিক সময়ের জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইবারে এই উচ্চ মাধ্যমিক স্তরে কি করতে হবে না, 50% শিক্ষার্থীকে আংশিক সময়ের জন্য শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে এবং বাকি 50%-এর জন্য থাকবে সাধারণ শিক্ষা। অর্থাৎ 50% শিক্ষার্থী যাতে বৃত্তি শিক্ষা অংশ নিতে পারে এবং বাকি 50% শিক্ষার্থী যাতে সাধারণ শিক্ষায় অংশ নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাণিজ্য কৃষি কারিগরি বিদ্যাকে বৃত্তি শিক্ষার মধ্যে গণ্য করা হবে। অর্থাৎ এই সমস্ত শিক্ষাকেও বৃত্তি শিক্ষার মাধ্যম হিসাবে গণ্য করা হবে। এবারে শিক্ষার কাঠামো। মাধ্যমিক শিক্ষা স্তরে কোঠারি কমিশন দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো নিম্ন মাধ্যমিক, অপরটি হলো উচ্চ মাধ্যমিক। একটু আগেই বললাম যে মাধ্যমিক স্তরটাকে দুটো ভাগে ভাগ করে কোঠারি কমিশন, একটি হলো নিম্ন মাধ্যমিক অষ্টম থেকে দশম শ্রেণী। দেখো নিম্ন মাধ্যমিক অষ্টম থেকে দশম শ্রেণী অথবা নবম দশম শ্রেণী নিয়েই নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর শিক্ষার্থীদের বয়স হবে 14 থেকে 16 বছর। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর একাদশ দ্বাদশ শ্রেণী নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর শিক্ষার্থীর বয়স হবে 16 থেকে 18 বছর। তারপর বলছে মাধ্যমিক বিদ্যালয়ে হবে দুই ধরনের, মাধ্যমিক বিদ্যালয় আবার দুই ধরনের, একটি হবে দশম শ্রেণী পর্যন্ত উচ্চ বিদ্যালয় এবং অপরটি হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চতর বিদ্যালয়। আমরা জানি কিছু স্কুল আছে মাধ্যমিক স্কুল, আবার কিছু স্কুল আছে এইচএস স্কুল, সেটার কথা এখানে বলা হয়েছে। তারপর কি বলছে, মেয়েদের শিক্ষার অগ্রগতির সাথে সাথে মেয়েদের পৃথক বালিকা বিদ্যালয়, হোস্টেল এবং বৃত্তি শিক্ষার ব্যবস্থা থাকবে। এছাড়া কমিশনের সুপারিশে সহশিক্ষা অর্থাৎ কো এডুকেশন, এই যে কো এডুকেশন এর কথা কিন্তু বলা হয়, অর্থাৎ মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, এছাড়াও কো এডুকেশন অর্থাৎ ছেলে মেয়ে একসাথে যে পড়ার ব্যবস্থা সেরকম কিন্তু স্কুলও থাকবে। তারপর কি বলছে, 11 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুরা যাতে স্কুলে যেতে, যারা স্কুলে যেতে পারছে না, যে সমস্ত শিশুরা স্কুলে যেতে পারছে না বা প্রাথমিক শিক্ষা স্তর শেষ করতে পারেনি তাদের জন্য অন্তত 1 বছরের লিটারেসি ক্লাসের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 11 থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে যে সমস্ত শিশুরা স্কুলে যেতে পারছে না তাদের জন্য লিটারেসি ক্লাস করতে হবে 1 বছরের, এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ক্লাসের ব্যবস্থা থাকবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে এই লিটারেসি ক্লাসের ব্যবস্থা থাকবে। তারপর কি বলছে, যে সমস্ত শিশুরা প্রাথমিক শিক্ষা শেষ করেছে কিন্তু তারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে না অথচ পড়াশোনা করতে ইচ্ছুক আছে তাদের জন্য আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত শিশুরা মানে প্রাথমিক শিক্ষা শেষ করেছে, এর আগেরটা বলো প্রাথমিক শিক্ষা যারা শেষ করেনি তাদের জন্য লিটারেসি ক্লাস, আর যারা প্রাথমিক শিক্ষা শেষ করেছে মাধ্যমিক শিক্ষায় যেতে পারছে না তাদের জন্য আংশিক সময়ের ব্যবস্থা করতে হবে। এই হলো কি না শিক্ষার কাঠামো। এইবারে পাঠ্যক্রম সম্পর্কে কি বলছে, কোঠারি কমিশন নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে যে সুপারিশগুলো করেছিল সেগুলি হলো, একটু আগেই বললাম মাধ্যমিক স্তরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো নিম্ন মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম কেমন হবে না, সেখানে ভাষা শিক্ষা কেমন হবে, এখানে বলছে ভাষা, কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরের ভাষা সম্পর্কে 3টি ভাষা শিক্ষার কথা বলেছে। একটি হলো মাতৃভাষা, দ্বিতীয় ভাষা হিসাবে থাকবে হিন্দি অথবা ইংরাজি, এবং মাতৃভাষা যদি হিন্দি হয় তাহলে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি ভাষা নিতে হবে এবং তৃতীয় ভাষা হিসাবে অন্য কোনো ভারতীয় ভাষা নিতে হবে। আর যাদের মাতৃভাষা হিন্দি হবে না তারা দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি এবং তৃতীয় ভাষা হবে মাতৃভাষা, এবং দ্বিতীয় ভাষা হিসাবে যে ভাষাটি নিয়েছে সেটি ছাড়া অন্য আরেকটি ভাষা, অর্থাৎ মোট 3টি ভাষা মাধ্যমিক স্তরে শিখতে হবে। একে বলা হয় ত্রিভাষা সূত্র। এছাড়া অন্য কোনো বিদেশি ভাষা শেখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। অর্থাৎ এখানে প্রশ্ন আসে যে কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি কী। এখানে বলছে মাধ্যমিক অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের 3টি ভাষা শিখতে হবে। একটি হলো প্রথম হলো মাতৃভাষা, অর্থাৎ যার যেটা আঞ্চলিক বা মাতৃভাষা যেটা সেটা হচ্ছে তার প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি ভাষা এবং তৃতীয় ভাষা হচ্ছে আরও একটি আধুনিক ভারতীয় ভাষা। এইবারে এখানে বলছে যাদের মাতৃভাষা হিন্দি তারা কী নিচ্ছে, প্রথম ভাষা হিন্দি নিয়ে নিচ্ছে, তারপর দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি নিতে হবে এবং তৃতীয় ভাষা হিসাবে
দ্বিতীয় ভাষা যেটা চয়েস করেছে সেটা ছাড়া অন্য একটি ভাষা। কিন্তু যাদের হিন্দি ভাষা নয় তারা দ্বিতীয় ভাষা হিসাবে হিন্দি অথবা ইংরেজি নেবে এবং তৃতীয় ভাষা অন্য আরেকটি আধুনিক ভারতীয় ভাষা। মোটামুটি তিনটি ভাষা, একটি হলো মাতৃভাষা, দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি অথবা হিন্দি এবং তৃতীয় ভাষা হচ্ছে অন্য আরেকটি, দ্বিতীয় ভাষা হিসাবে যেটা নেবে সেটা ছাড়া অন্য আরেকটি ভাষা। এই হচ্ছে ত্রিভাষার সূত্র, মাধ্যমিক স্তরের ত্রিভাষার সূত্র। এবার বলছে এছাড়াও যদি অন্যরা কোনো স্টুডেন্ট অন্য কোনো বিদেশি ভাষা শিখতে চায়, কেউ স্পেনিশ, কেউ ইটালিয়ান, এরকম বিভিন্ন, কেউ চাইনিজ, বিভিন্ন ভাষা শিখতে চায়, কেউ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তো কেউ যদি এরকম ভাষা শিখতে চায় তাদেরকে সেই ভাষা শেখায় উৎসাহিত করতে হবে। তারপর কি বলছে, গণিত, গণিতের মধ্যে থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, রাশিবিজ্ঞান ইত্যাদি, এগুলো সব কমা কমা দিয়ে হবে। অর্থাৎ গণিতের মধ্যে কী কী থাকবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, রাশিবিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে থাকবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান আবশ্যিক হিসাবে পাঠ্যক্রমে দিতে হবে। তারপর সমাজবিজ্ঞানের মধ্যে কি থাকবে, সমাজবিজ্ঞানের মধ্যে থাকবে ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান ইত্যাদি বিষয়গুলি। কর্মশিক্ষায় কি থাকবে, কর্মশিক্ষার মধ্যে থাকবে কাঠের কাজ, ধাতুর কাজ, চামড়ার কাজ, সাবান তৈরি, সেলাই, মডেল তৈরি, বই বাঁধানো ইত্যাদি বিভিন্ন বিষয়। সমাজসেবামূলক কাজে কি থাকবে, প্রতি বছর একটি নির্দিষ্ট সময় সমাজসেবার কাজ করতে হবে। তারপর কি বলছে, শারীরিক শিক্ষা, এখানে থাকবে বিভিন্ন স্পোর্টস ও গেমসের বিষয়গুলি। সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা, সপ্তাহে একটি অথবা দুটি করে পিরিয়ড এই ধরনের শিক্ষার জন্য রাখতে হবে। এটা গেল কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশ। এবার বলছে কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে যে সুপারিশগুলো করেছিল সেগুলি হলো, ভাষা, মাধ্যমিক মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ইংরাজি, যে কোনো একটি আধুনিক ভারতীয় ভাষা, অর্থাৎ যে কোনো দুটি ভাষা নিয়ে শিক্ষার্থীরা পড়তে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে যে কোনো দুটি ভাষা, মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরাজি অথবা অন্য একটি ভারতীয় ভাষা। তবে ইংরাজি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে, কারণ সেটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। একটি হলো মাতৃভাষায় এবং দ্বিতীয় হলো ইংরাজি নেওয়া হয়ে থাকে। তারপর কি বলছি, ইলেকটিভ বিষয়, এই বিষয়গুলির মধ্যে যে কোনো তিনটি বিষয় বেছে নিতে পারে। একটি অতিরিক্ত ভাষা, ইতিহাস, ভূগোল, তর্কবিদ্যা, মনোবিদ্যা, অর্থনীতি, সমাজবিদ্যা, চারুকলা, জীবনবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সমাজবিজ্ঞান, গার্হস্থ্যবিজ্ঞান ইত্যাদি। অর্থাৎ ইলেকটিভ বিষয় হিসাবে যে কোনো তিনটে, এই যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলির মধ্যে যে কোনো তিনটে সাবজেক্ট তারা বেছে নিতে পারে। এই যে এইবারে এখানে কিন্তু বলা হয়েছে যে কেউ যদি রসায়নবিদ্যা নিল আবার ভূগোল বা ইতিহাস সেটাও নিতে পারে, কিন্তু সাধারণত এতদিন আমরা কী দেখে এসেছি যে আর্টস, সায়েন্স, কমার্স ভাগ করে দেওয়া হয়। যারা আর্টসের দিকে তাদের আর্টসের মধ্যেই তিনটে সাবজেক্ট নিতে হয়, যারা কমার্সের তাদের কমার্সের মধ্যে তিনটে সাবজেক্ট, যারা সায়েন্সের তারা সাধারণত ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে তিনটে করে সাবজেক্ট নিতে হয়। কিন্তু কোঠারি কমিশন বলে গেছিলো যে কোনো সাবজেক্ট কিন্তু নিতে পারে, সে হয়তো ইতিহাস নিয়েছে তার সঙ্গে পদার্থবিদ্যাও কিন্তু নিতে পারে, যেটা বর্তমানে কিন্তু এই 2025, 26 বা 26 সালের যে সেশন সেখান থেকে কিন্তু এইরকম একটা চিন্তাভাবনা শুরু করা হয়েছে যে যে কোনো শিক্ষার্থী যে কোনো বিষয় নিয়ে পড়তে পারে, সেটা সায়েন্সের কোনো বিষয়ের সঙ্গে আর্টসের কোনো বিষয় নিয়েও কিন্তু পড়তে পারে, এরকম একটা চিন্তাভাবনা করা হয়েছে নতুন শিক্ষানীতিতে। যাই হোক, তারপর কি বলছে কোঠারি কমিশন আর কি সুপারিশ করেছে উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে, কর্মশিক্ষা, সমাজসেবা, শারীরিক শিক্ষা, চারুকলা, হস্তশিল্প, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। তবে এখানে বলা হয়েছে যে এগুলো কমিশনের সুপারিশ মাত্র, পাঠ্যক্রম ঠিক করার ক্ষেত্রে স্কুল বোর্ডগুলি, এখানে কুল আছে, এটা হবে স্কুল বোর্ডগুলি বা সরকারের শিক্ষার যে ডিপার্টমেন্ট আছে তার প্রতিনিধিরাই এই পাঠ্যক্রম ঠিক করবে। এটা কিন্তু কমিশন শুধুমাত্র সুপারিশ করেছে, কিন্তু ঠিক করবে স্কুল বোর্ড বা সরকারের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট ঠিক করবে কিভাবে এই পাঠ্যক্রমগুলো কিভাবে তারা দেবে শিক্ষার্থীদেরকে। এবার শেষে কি বলছে, এই হলো মোটামুটি শিক্ষার উদ্দেশ্য, কাঠামো এবং পাঠ্যক্রম। এবার শেষে কি বলছে, উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যেতে পারে কোঠারি কমিশন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কমিশন, যার সুপারিশ অনুযায়ী ভারতীয় শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। আমরা জানি যে কোঠারি কমিশন একটি উল্লেখযোগ্য কমিশন, যার সুপারিশ অনুযায়ী এতদিন অর্থাৎ প্রায় মানে বহু বছর ধরে 2020 কুড়িতেই আবার নতুন শিক্ষানীতি
তৈরি করা হয়েছে, যেটা 25 থেকে শুরু হতে চলেছে বা শুরু হয়েছে। অর্থাৎ এর আগে পর্যন্ত কিন্তু এই কোঠারি কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলে এসছে। এবং শিক্ষানীতি হচ্ছে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষানীতি অনুযায়ী কিন্তু আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তারপর কি বলছে, তবে এই কমিশনের সমস্ত সুপারিশ আজও ফলপ্রসূ হয়নি। আজ অবধি কোনো কমিশনের কোনো সুপারিশ, মানে সমস্ত সুপারিশ ফলপ্রসূ হয়নি। কিছুটা ফলপ্রসূ হয়েছে, আবার কিছুটা থেকে গেছে, এরকম কিন্তু হয়েছে। এবার কি বলছে, যাই হোক, বলা যেতে পারে যে কোঠারি কমিশনের সুপারিশসমূহ ভারতীয় শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য। তো কোঠারি কমিশন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কমিশন। এই প্রশ্নটি 2025 সালে, অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অবশ্যই আসবে। যারা এই প্রশ্নটির নোট নিতে চাও তারা আমার টেলিগ্রাম লিঙ্কের জয়েন হয়ে যাবে, সেখান থেকে এর পিডিএফ পেয়ে যাবে এবং চাইলে তোমরা ভিডিও থেকে নোট করে নিতে পারো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।